কোনো সান্ত্বনাতেই থামছে না দীপনের পরিবারের কান্না। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শিগগিরই বের হবে হত্যা রহস্য। সন্দেহের তীর আনসারুল্লাহ বাংলা টিমের দিকে। আগুন সন্ত্রাস ও পেট্রোল বোমায় ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত এখন গুপ্ত হত্যা চালাচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে দীপনের বাসায় বিএনপি নেতারা বললেন, প্রকাশক ও ব্লগার হত্যার দায় এড়াতে পারে না সরকার। ব্লগারদের ওপর একের পর এক হামলায় হুমকিতে মুক্ত চিন্তার জগৎ, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধর্মের নামে এ ধরনের হত্যা অনইসলামিক, মন্তব্য ইসলামী নেতাদের। এবং মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি সোমবার। দুটি আবেদনই শুনানি হবে আলাদাভাবে। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি সজল দাস। জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরেফিন দীপনের শরীরে ধারালো ও ভারী অস্ত্রের 4টি আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং আঘাতের কয়েক মিনিটের মধ্যে তার মৃত্যু হয়। রোববার সকালে দীপনের মরদেহের ময়নাতদন্ত শেষে একথা জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান। এদিকে দীপনের বাবা বলেছেন, একের পর এক প্রগতিশীল মানুষদের ওপর হামলা আইনের পাশাপাশি রাজনৈতিকভাবে সমাধান করতে হবে। খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। রোববার দুপুরে দীপনের মরদেহ নেওয়া হয় তার বাসায়। এ সময় নিথর নিস্পন্দ দীপনকে দেখে স্বজন বন্ধুদের চোখে বেদনার অশ্রু আর কণ্ঠে ছিল শোকের আর্তনাদ। প্রাণোচ্ছল টকবগে দীপনের নৃশংস মৃত্যুতে এমন হাহাকার কাদায় আশপাশের মানুষজনকেও। কোনো সান্ত্বনার বাণী যেন প্রবোধ দিতে পারে না দীপনের স্ত্রী সন্তানদের। এর আগে ময়নাতদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে দীপনের মরদেহ বুঝে নেন তার বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আমি শুভবুদ্ধির জাগরণ চাই সমাজে, রাজনীতিতে। আমার কাছে মনে হয় এটা আদর্শগতভাবে রাজনৈতিকভাবে আগে সমাধান করতে হবে, সেই সঙ্গে আইনগত ব্যবস্থা। যদি রাজনৈতিকভাবে সমাধান না করা যায় তাহলে শুধু আইনগত ব্যবস্থা দিয়ে এটা সমাধান করা যাবে না। সকাল 10টার কিছু আগে দীপনের মরদেহের ময়নাতদন্ত শুরু হয়ে শেষ হয় মিনিট 40 পর। ময়নাতদন্তকারী চিকিৎসক জানান, দীপনের শরীরে 4টি বড় আঘাতের মধ্যে একটি ছিল 11 ইঞ্চি লম্বা এবং 4 ইঞ্চি গভীর, আর এর ফলে আক্রান্ত হওয়ার কয়েক মিনিটের মধ্যেই মৃত্যু হয় তার। এই ধারালো অস্ত্রের সাহায্যে উপর্যুপরি কোবের মাধ্যমে একটা মারাত্মক গর্তের মতো করে এটাকে মাথাটাকে শরীর থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। মাসল, মেরুদণ্ড সহ এবং এই মাথায় রক্ত সরবরাহকারী ব্লাড ভেসেল সবই কেটে যায়। এটাই ছিল সবচেয়ে মারাত্মক। তার উপরে অক্সিপিটাল রিজনে একটি কোবের দাগ আছে, এটাও ধারালো ধারালো অস্ত্রের দ্বারা, এবং মাথার সামনের দিকে আরেকটি কোবের দাগ পাওয়া যায়। সে প্রত্যেকটাতেই বোন কেটে যায় এবং এমনকি মাথার ভিতরে ব্রেনও হ্যামরেজ পাই আমরা। এদিকে দীপনের পরিবারকে সমবেদনা জানাতে এসে তথ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলোর পৃষ্ঠপোষকতা ও নীরবতার সুযোগেই প্রতিক্রিয়াশীল শক্তি এতটা সাহস দেখাচ্ছে। সশস্ত্র জঙ্গি তৎপরতা এটা এতটুকু ভয়ানক রূপ নিতে পারত না যদি এর রাজনৈতিক পৃষ্ঠপোষকতা না হতো। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া গত কয়েক বছর ধরেই কিন্তু যুদ্ধ অপরাধী সাম্প্রদায়িক জঙ্গিবাদী তৎপরতার ব্যাপারে নীরবতা পালন করার মধ্য দিয়ে এটা প্রশ্রয় দিচ্ছেন। জোহরের নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে দাফন করা হয় প্রকাশক দীপনের মরদেহ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। ব্লগার ও প্রকাশক হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে এখনো তেমন কোনো অগ্রগতি হয়নি উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, গোয়েন্দা সংস্থা কাজ করছে, খুব দ্রুতই রহস্য উদ্ঘাটন হবে। রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। এ সময় তিনি বলেন, স্বাধীনতার পরাজিত শক্তিই দেশকে অস্থিতিশীল করতে নতুন কায়দায় হত্যাকাণ্ড ঘটাচ্ছে। আমাদের গোয়েন্দারা কাজ করছে, পুলিশ কাজ করছে, সবাই কাজ করছে। অগ্রগতির মধ্যে এটা আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলতে পারি যে আমরা নিশ্চয়ই এই অপরাধীকে ধরব। গোয়েন্দা এবং পুলিশের তৎপরতায় আছে, এরা আমাদের কাছে এখনো রিপোর্ট দেয়নি। এইগুলো একটা উদ্দেশ্যমূলকভাবে, আমি আগেও বলেছি, যাই আনসারুল্লাহ বাংলা টিম, সেটাই জেএমবি, সেটাই হরকাতুল জিহাদ, এই সবই এক সুতায় গাছ। পূর্ব অবস্থায় জামাত শিবির, বর্তমানে তারা নতুন কায়দায় অন্য কিছু ধ্বংসাত্মক কাজ করার জন্য প্রচেষ্টা লিপ্ত। এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা কোন জায়গায় কোন দেশে না হয় ধরাও পড়ছে, আমাদেরটাও ধরা পড়বে। ফয়সাল আরেফিন দীপন হত্যা এবং শুদ্ধস্বরের কর্ণধার সহ 3 জনকে হত্যা চেষ্টার ঘটনায় গোয়েন্দাদের সন্দেহের তীর
জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দিকে। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার এই কথা বলেছেন। এদিকে লালমাটিয়ায় হামলার ঘটনায় বাড়ির দারোয়ানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে 2 ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। রাজধানীর লালমাটিয়া সি ব্লকের যে বাড়িতে শুদ্ধস্বর প্রকাশনের কর্ণধার আহমেদুর রশিদ চৌধুরী টুটুল, লেখক ব্লগার তারেক রহিম ও রণদীপ বসু আক্রান্ত হন, সে বাড়িতে রোববারও ছিল পুলিশের নানা তৎপরতা। পুলিশ গণমাধ্যমকে এড়িয়ে গেলেও বাড়ির বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেল বেশ কিছু নতুন তথ্য। নিচতলার এ বাসিন্দা জানালেন শনিবার দুপুরে 3 যুবক ঢুকেই কলাপসিবল গেট বন্ধ করে দেয়। আর তা দেখেন একই বাড়ির বাসিন্দা স্থানীয় মসজিদের খাদেম সবুজ। ও দেখছে যে ওটা ঠেলাতে আটকেইতেছে 3টা ছেলে, বললো আমার হুমান একটা আরেকটা এখানে একটা বড় 3টে ছেলে। তো ও বসে কি এই দোতলায় আবার ওই অক্সফোর্ডের ছাত্র পত্র পর বসে মারামারি করছে, জিজ্ঞেসে পরে বলে চুপ থাকিস। এরপর দেখে আর 2 জন। তবে খাদেম সবুজ এ তথ্য অস্বীকার করে দাবি করেছেন তিনি পুলিশ আসার পর মসজিদ থেকে বাড়িতে এসে এই ঘটনা জানতে পারেন। মসজিদে খাদেম আমার তো 12টার দিকে যাওয়া লাগে, নামাজ শোধ 2টা আইসে দেখি পুলিশের গাড়ি আসতে আসে আইসা পারবে এনে অনেক লোক আসলো, কম্পিউটার সোজ আরো আশপাশে লোক আসলে হ্যাঁ আইসা বলতে আছে পুলিশের কাছে এরকম ঘটনা হয়েছে, সবটি চলো। এদিকে বাড়ির আরেক বাসিন্দা জানিয়েছেন শনিবার আক্রান্ত 3 জনকে উদ্ধার করার ঘণ্টা খানেকের মধ্যেই দারোয়ান আলামিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। ওকে নিয়ে কালকে পুলিশ পরে চলে গেল, এখানে বসে থাকলে অনেক সময় পরে নিয়ে চলে গেছে। শুদ্ধস্বর প্রকাশনের কর্ণধার টুটুলের এক সহকর্মী জানান গত 26শে ফেব্রুয়ারি হুমকির কথা জানিয়ে মোহাম্মদপুর থানায় সাধারণ ডায়েরি করেছিলেন টুটুল। এই জিডি করার পরবর্তী ফলাফলটা আমার কোথায়? টুটুল ভাইও তো জিডি করছিলেন, কিন্তু ঘটনা তো ঠিকই ঘটে গেল। ডায়েরি করার পরও টুটুল ও 2 লেখক ব্লগারের আক্রান্ত হওয়ার ঘটনায় পুলিশের ব্যর্থতা দেখেন না ঢাকা মহানগর পুলিশের মুখপাত্র। এটি আসলে এইভাবে ঢালাওভাবে ব্যর্থতা বা সফলতা বলার কিছু নাই। হয়তো আপনারা অনেক ঘটনা ঘটতে যাচ্ছিল যেগুলো আমরা প্রতিরোধ করেছি। আমরা এই আগের যে হত্যাকাণ্ডগুলো সংগঠিত হয়েছে, এই ধরনের হত্যাকাণ্ড বিশেষ করে ব্লগার হত্যা, সেক্ষেত্রে দেখেছি আমরা আনসারুল্লাহ বাংলা টিমের লোকজনই আসলে জড়িত, তাদের অ্যাক্টিভিস্টরাই জড়িত বা ওই আমব্রেলার লোকজন জড়িত, এবং এই ক্ষেত্রে আমরা সেটিই আমাদের সন্দেহ। বিভিন্ন সময়ে ধরপাকড়ের পরও এমন ঘটনা ঘটছে কেন, এমন প্রশ্নের উত্তরে শুধু জঙ্গিবাদ দমনের জন্য পুলিশের একটি বিশেষায়িত শাখা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলেন মনিরুল ইসলাম। উমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরিফিন দীপনকে হত্যা এবং শুদ্ধ স্বরের প্রকাশক টুটুল সহ 3 জনকে হত্যা চেষ্টার প্রতিবাদে সারাদিন বিক্ষোভ মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় ও শাহবাগ এলাকা। ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ করেছেন আজিজ সুপারমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীরাও। লেখক, প্রকাশক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন। আর মঙ্গলবার অর্ধদিবস হরতালের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ। মুক্তমনা ভালো মানুষ হিসেবে আজিজ সুপারমার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের প্রিয় মুখ ছিলেন দীপন। প্রিয় মানুষ এই তরুণ ও খ্যাতিমান প্রকাশকের হত্যার প্রতিবাদে আজ ও আগামীকাল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রেখে বিক্ষোভ কর্মসূচি নিয়েছেন তারা। বেলা 12টার দিকে মার্কেটের নিচ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। প্রতিবাদী ব্যানার ও প্লাকার্ড নিয়ে শতাধিক ব্যবসায়ী ও কর্মচারী এতে অংশ নেন। একটি দীপনের জন্য আর হত্যা না হয়, একটি মায়ের জন্য আর কোল খালি না হয়, একটি স্ত্রীর জন্য তার স্বামী না হারা হয়। শুধু শঙ্কিতই না, আমরা আতঙ্কিতই। আমরা আসলে এখন স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই। আমরা সরকারের কাছে আবেদন জানাই প্রত্যেকটা দোষী ব্যক্তিকে আইডেন্টিফাই করা এবং তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়া। একের পর এক মুক্তমনা লেখক ও ব্লগার হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেন লেখক, প্রকাশক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। সরকারের উদাসীনতা ও বিচারহীনতা সংস্কৃতির কারণেই প্রগতিশীলদের ওপর হামলার ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বলে এ সময় অভিযোগ করেন বক্তারা। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মন্ত্রী বা মাননীয় প্রধানমন্ত্রীর এগেইনস্টে কেউ কটূক্তি করে ফেসবুকে লিখলেই তাকে আমরা বিচারের আওতায় আসতে দেখি, কিন্তু এরকম হত্যাকাণ্ড হচ্ছে, তাদের বিচারের আওতায় আনা হচ্ছে না। এইটা সরকারের আন্তরিকতার অভাবই প্রকাশ করে। আমাদের যে রাষ্ট্রে যে বিচারহীনতা সংস্কৃতি সৃষ্টি হয়েছে, এই বিচারহীনতা সংস্কৃতির কারণে আজকে এরকম বারবার বলছে। বিকেলে শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেন গণজাগরণ মঞ্চের নেতাকর্মীরা। সমাবেশ থেকে সোমবারের মধ্যে লেখক প্রকাশকদের উপর হামলাকারীদের গ্রেফতার করা না হলে মঙ্গলবার সারা দেশে ভোর 6টা থেকে দুপুর 12টা পর্যন্ত অর্ধদিবস হরতালের ঘোষণা দেওয়া হয়। আগামীকাল সোমবার আমরা সারা দেশে শোক দিবস ঘোষণা করছি। মঙ্গলবার সারা দেশে অর্ধ দিবস বেলা 6টা থেকে বেলা 12টা পর্যন্ত আমরা হরতাল ঘোষণা করছি।
সৌমিত্র শুভ্র, সময় সংবাদ, ঢাকা। এদিকে প্রকাশক দীপন হত্যাকাণ্ডে জড়িতদের খুঁজে বের করতে সরকার বদ্ধপরিকর উল্লেখ করে ৩রা নভেম্বর জেল হত্যা দিবসে হরতাল প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। এদিকে দীপন হত্যার প্রতিবাদে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বিক্ষোভ সমাবেশ করেছেন প্রবাসী বাংলাদেশিরা। ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও গণজাগরণ মঞ্চ এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে। সমাবেশে বক্তারা জঙ্গি ও সাম্প্রদায়িক অপশক্তির ভয়ে ভীত না হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। এ সময় তারা মুক্তমনা লেখক, প্রকাশক ও ব্লগারদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে কঠিন শাস্তির মুখোমুখি করার দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তৃতা দেন প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদুল্লাহ, মুজাহিদ আনসারি, লেখক হাসান ফেরদৌস সহ অনেকে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগুন সন্ত্রাস ও পেট্রোল বোমায় ব্যর্থ হয়ে এখন গুপ্ত হত্যা চালাচ্ছে বিএনপি জামায়াত। রোববার সন্ধ্যায় গণভবনে কক্সবাজারের পেকুয়া উপজেলার নিহত আওয়ামী লীগ নেতা মোল্লা ইমদাদুল হকের পরিবার তার সাথে দেখা করতে গেলে তিনি এমন মন্তব্য করেন। পেকুয়া আওয়ামী লীগের প্রেসিডেন্ট ওনাকে নির্মমভাবে হত্যা করে লাশ ফেলে দিছিল, যখন খুঁজে পাওয়া গেছে। এই মানুষটাকে কিভাবে মারছে দেখুন, মেরে অ্যাসিড দিয়ে লাশ পোড়ানোর চেষ্টা করছে। এতদিন আগুন সন্ত্রাস করছে, সেটা পারে না, এখন এই গুপ্ত খুন শুরু করছে। বিএনপি জামাত মিলেই করে যাচ্ছে। প্রকাশক ও ব্লগার হত্যার দায় সরকার এড়াতে পারে না বলে মন্তব্য করেছে বিএনপি। রোববার জাগৃতি প্রকাশনীর কর্ণধার নিহত দীপনের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়ে একথা বলেন দলের নেতারা। বিকেল 6:45টার দিকে হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল রাজধানীর পরিবাগে দীপনের বাবার বাসায় যান। এ সময় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তারা। পরে বাসা থেকে বেরিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন হাফিজউদ্দিন আহমেদ। চলমান সংকট মোকাবেলায় সর্বদলীয় বৈঠকেরও আহ্বান জানান তিনি। দেশে যখন গণতন্ত্র থাকে না, তখনই এই ধরনের ধর্মান্ধ ব্যক্তিরা এই পরিস্থিতির সুযোগ নেয়। এই হত্যাকাণ্ডের দায় সরকার এড়াতে পারে না। ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে, সেই জন্য সরকারকে পরামর্শ দেব তারা যেন সর্বদলীয় বৈঠক ডেকে এবং এইসব ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে ঘটনাকে যৌক্তিক পরিণতির দিকে নিয়ে যান, দোষীদের যেন শাস্তি বিধান করা হয়। আমি বিচার চাই না, আমি চাই হত্যাকারীদের শুভ বুদ্ধির উদয় হোক। ছেলে দীপন খুন হওয়ার পর বাবা অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের এমন মন্তব্য অতীতের বিচারহীনতার ক্ষোভের বহিঃপ্রকাশ বলে মনে করেন সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ। তার এই আশঙ্কা যেন সত্যি না হয়, এজন্য রাষ্ট্রকেই দোষীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে বলেও মনে করেন তিনি। এদিকে ব্লগার ও প্রকাশক হত্যায় জড়িতদের দ্রুত বিচারের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। গত 10 বছরের মধ্যে যেসব খুন খারাপি হচ্ছে, তার একটারও কি কোনো প্রতিকার পাওয়া গেছে? মন্তব্যটি দুর্বৃত্তদের হাতে নিহত জাগৃতি প্রকাশনীর মালিক ফয়সাল আরিফিনের বাবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম ফজলুল হকের। নির্মমতা, বিচারহীনতা, মানবিকতার কোন পর্যায়ে গেলে সন্তান খুনের পর এমন মন্তব্য করেন একজন পিতা, সেটি এখন বড় প্রশ্ন। ফয়সাল সহ গত 9 মাসে 6 জন মুক্তচিন্তার মানুষ খুন হন। যদিও এসব মামলার বিচারে নেই উল্লেখযোগ্য অগ্রগতি। সাবেক আইনমন্ত্রী মনে করেন, রাষ্ট্র এসব হত্যাকাণ্ডের বিচার করতে না পারলে বিচার ব্যবস্থার প্রতি ভুক্তভোগীদের ক্ষোভ বাড়বে, এটাই স্বাভাবিক। রাষ্ট্র যথাসময়ে পদক্ষেপ গ্রহণ করতে পারেনি বা পুলিশ তদন্ত কাজ শেষ করতে পারছে না বা গাফিলতি করছে, তাহলে নিশ্চয়ই বিচার প্রার্থী যারা আছে তাদের মনে একটা হতাশা জাগতে পারে। এই ধরনের যদি হত্যাকাণ্ড ঘটতেই থাকে, তাহলে নিশ্চয়ই যে কেউ বলতে পারে যে আইনের শাসন প্রতিষ্ঠিত হচ্ছে না। যদিও আইনমন্ত্রী এ ঘটনায় কাউকে ছাড় না দেওয়ার কথা জানিয়ে ব্লগার ও প্রকাশক হত্যায় জড়িতদের দ্রুত বিচার করার কথা জানিয়েছেন। রহস্য উদ্ঘাটন করতে সময় কিন্তু লাগে, তো সেই সময়টুকু দিতে হবে। আমরা শুধু যে এই রহস্য উদ্ঘাটন করতে পারবো তা নয়, যারা এই অপরাধ করেছেন তাদের বিচারের মাধ্যমে আর ভবিষ্যতে যাতে এরকম কিছু না ঘটে সেই ব্যবস্থা করতে। আইন বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত দোষীদের বিচারের আওতায় আনতে না পারলে শুধু দেশের মানুষই নিরাপত্তাহীনতায় ভুগবে না, গণতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়বে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশে মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়ন, মার্কিন রাষ্ট্রদূত, মার্কিন যুক্তরাষ্ট্র ও জার্মানির রাষ্ট্রদূত। আলাদা বিবৃতিতে তারা এই আহ্বান জানান। বিবৃতিতে রাষ্ট্রদূত পিয়ারে মায়াদু ব্লগার প্রকাশকদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান। এ ধরনের নতুন কোনো অপরাধ প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার ব্যাপারেও গুরুত্ব দেন ইউ রাষ্ট্রদূত।
রোববার মার্কিন দূতাবাসের দেয়া বিবৃতিতে রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুমবার্নিকার্ট এর আগে বাংলাদেশে সংগঠিত সব ব্লগার হত্যার যথাযথ বিচারের আহ্বান জানান। এছাড়া বিবৃতিতে জার্মান রাষ্ট্রদূত ডক্টর থমাস প্রিন্স বলেন, এ ধরনের হামলা দেশে ভয়ের পরিবেশ আরও বাড়িয়ে তুলবে। প্রবাসের সময় আরও থাকছে। মাশরাফিকে অধিনায়ক করে জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের জন্য 14 সদস্যের দল ঘোষণা বিসিবির। নতুন মুখ রাব্বি, বাদ পড়েছেন বিজয়, তাসকিন, শফিউল ও ইমরুল। তাই তো সবাই বলে শিল্পাল্লার দিন শেষ, মেগা ডিজিটাল স্কেলে বাংলাদেশ। ব্লগার ও লেখকদের ওপর একের পর এক হামলার ঘটনায় অনিরাপদ হয়ে উঠেছে মুক্তমনা লেখকদের চিন্তার জগৎ। একই সঙ্গে বিচারহীনতার সংস্কৃতি ধারাবাহিকভাবে তাদের মননশীলতার জগৎকে সীমাবদ্ধ করছে বলেও মনে করেন লেখকরা। যারা চিন্তাশীল মানুষ তারা যদি তাদের চিন্তাকে প্রকাশ করতে না পারেন তাহলে একসময় তো এর একটা প্রভাব দেশের উপরে সুদূর প্রসারী প্রভাব তো পড়বে। সরকার যদি মনে করেন যে বিপক্ষ শক্তি এগুলো করছে এবং করে তাদের কেহ করার চেষ্টা করছে, সেটা তারা আইনগতভাবে এবং তাদের সামর্থ্য দিয়ে তারা সেটাকে প্রতিরোধ করবেন। ইসলাম রক্ষার নামে ব্লগার ও প্রকাশকদের হত্যা করাকে সম্পূর্ণ অনইসলামিক কাজ বলে মন্তব্য করেছেন দেশের ইসলামী নেতারা। তাদের মতে, দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে একটি মহল পবিত্র কোরআন সুন্নাহর অপব্যাখ্যা দিয়ে এই হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এ ধরনের অপচেষ্টা বন্ধ করতে দেশের মসজিদের ইমামরা বড় ভূমিকা রাখতে পারেন বলে মত ইসলামী সংগঠনের নেতাদের। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। ইসলাম অবমাননার অভিযোগ এনে গত 2 বছরে একের পর এক ব্লগারদের হত্যা করা হচ্ছে। এবার সে হত্যার তালিকায় যুক্ত হয়েছে প্রকাশকরাও। এ ধরনের হত্যাকাণ্ডকে অনইসলামিক বলে মত দেন দেশের আলেম সমাজ। কোনো বিচার ছাড়া, সাক্ষী ছাড়া কাউকে শাস্তি দেওয়ার অধিকার কোনো ব্যক্তিকে দেয় নেই, অন্য কোনো প্রতিষ্ঠানকে দেয় নেই। এপ্রুভ প্রতিষ্ঠান হচ্ছে ইসলামিক রাষ্ট্র এবং তাদের আওতাধীন আদালত। এর বাইরে কাউকে কেউ নিজের ইচ্ছায় বা কোনো গোষ্ঠীর ইচ্ছা হত্যা করবার কোনো সুযোগ ইসলামে নেই। ধর্মের কোনো ব্যাখ্যায় এ ধরনের হত্যাকাণ্ডকে সমর্থন করে না বলে বলছেন এই ইসলামী নেতা। এখানে ইসলামী অনুভূতির কথা বলে, ইসলামী প্রেরণার কথা বলে যে হত্যাকাণ্ডগুলো ঘটছে, এটা সম্পূর্ণ ইসলামিক কর্মকাণ্ড। ইসলাম কখনো কাউকে অপরাধ সংগঠিত করলে সেই অপরাধের জন্য দেশের প্রচলিত এবং ইসলামী আইনে বিচার হতে পারে। দেশের স্থিতিশীলতা নষ্ট করার জন্য পবিত্র কোরআন সুন্নাহর অপব্যাখ্যার মাধ্যমে উস্কানি দিয়ে এসব হত্যাকাণ্ড ঘটনা হচ্ছে বলে মনে করছে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট। এটা আমার মনে হয় একটা ভুল মেসেজ তাদের কাছে আছে বলে তারা হয়তো অন্য সম্প্রদায়ের মানুষকে, এমনকি মুসলমানদেরকেও, নিরপরাধ মুসলমানদেরকে যারা হত্যা করেন তারা নিশ্চয় হয়তো না জানে করছেন, অথবা তারা এটা করছেন পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড করছেন। এ ধরনের হত্যাকাণ্ড প্রতিরোধ করতে দেশের মসজিদের ইমামরা বড় ধরনের ভূমিকা রাখতে পারে বলে মত দেন এই ইসলামী চিন্তাবিদ। এখন প্রয়োজন হয়ে গেছে আমাদের মসজিদের প্রতিটা ইমাম থেকে শুরু করে সমস্ত আলেম উলামাদের একথা বোঝানো যে ইসলামের থিমটা হচ্ছে মানুষের মনটা জয় করা। মানুষের মন জয় হলে সে আমার দিকে আসবে। না বুঝিয়ে আমি জবরদস্তি কাউকে কারোর উপর হামলা করব, তাকে আমার দলে নিয়ে আসবো, এটা কখনো সম্ভব হয় না। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। রোববার দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও বঙ্গভবনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাতে সেনাপ্রধান রাষ্ট্রপতির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। এ সময় রাষ্ট্রপতির হাতে একটি স্মারক তুলে দেন সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হক। বাংলাদেশ মালয়েশিয়ার অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার ওপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের মধ্যে বাণিজ্য আরও বাড়ানোর সুযোগ রয়েছে। ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার নরলিম বিনতে অথম্যান প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে এলে তিনি একথা বলেন। এ সময় বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি, টেক্সটাইল এবং অবকাঠামো খাতে বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগে সন্তোষ প্রকাশ করেন প্রধানমন্ত্রী। পারস্পরিক সহযোগিতা আরও বাড়াতে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে নিয়মিত বৈঠকের আয়োজন করার কথা বলেন প্রধানমন্ত্রী। বৈঠকে দ্রুত অগ্রসরমান বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করেন মালয়েশিয়ান হাই কমিশনার। মুক্তবুদ্ধির লেখক ও প্রকাশকদের ওপর হামলা ও হত্যার ঘটনাকে রাষ্ট্র ব্যবস্থার বেদিমূলে আঘাত হিসেবে বর্ণনা করে আওয়ামী লীগ নেতারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তির সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়েছেন।
রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বক্তব্য দেন তারা। এ সময় বক্তারা যুক্তরাষ্ট্র জঙ্গিদের ব্যবহার করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করছে কিনা তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন। বিএনপি একটা বিবৃতি দিয়েছে, বিএনপি চেয়ারপারসন লন্ডনে তার নামে একটি বিবৃতি আজকে কাগজে এসেছে, আপনারা দেখেছেন, যে সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। এই বিবৃতি দেওয়ার জন্যই, এই কথাগুলো বলার জন্যই এই ঘটনা প্রবাহের সৃষ্টি করা হয়েছে। খালেদা জিয়া যদিও বিদেশে অবস্থান করছেন, তার জিয়া অরফানাইজের মামলা, যে মামলা সম্পর্কে আজকে তাদের দলের নেতারাই বলেন ইটস ফিট কেস ফর কনভিকশন। এই মামলা তো যেভাবে এগুচ্ছে তাতে খুব দ্রুতই শেষ হয়ে যাবে এবং নিষ্পত্তি হলে খালেদা জিয়ার ভাগ্যে কি আছে সেটা তিনিও অনুধাবন করতে পারেন। পৃথিবীর বিভিন্ন দেশে জঙ্গিবাদের জন্ম দিয়েছে তারা, দু এক জায়গায় তারা পাত্তারিও দু এক জায়গা থেকে গুটাচ্ছে আজকে। তারা কি আবার একটা ভয়ানক খেলায় কি মত্ত হতে চাচ্ছে? জঙ্গি সংগঠনগুলোর যারাই ধরা পড়ছে তারা এক সময় ছাত্র শিবিরের কাজেই জামাত তো এখন জঙ্গি সংগঠনের মধ্যে একাকার হয়ে গেছে। যারা জঙ্গি সংগঠনের পৃষ্ঠপোষকতা করেন তাদেরকে বাদ দিয়ে মুক্তিযুদ্ধের সমস্ত পক্ষের শক্তি আজকে ঐক্যবদ্ধ হয়ে বসে শক্তির বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। প্রকাশক ফয়সাল আরেফিন দীপনের বাবা তার ছেলের হত্যাকারীদের মতাদর্শে বিশ্বাস করেন বলেই ছেলে হত্যার বিচার চান না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রোববার সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকালের জনসভার প্রস্তুতি পরিদর্শনে গিয়ে একথা বলেন তিনি। একজন পুত্রহারা পিতা তার সন্তানের হত্যার বিচার চায় না, এই প্রথম এটা বাংলাদেশে এরকম একটা দেখলাম। আমার মনে পৃথিবীতে কোনো বাবা বোধহয় এরকম কোনো তার পুত্র হত্যার বিচার চায় না, এটা আমি দেখি নাই। এখানে কারণ একটাই হতে পারে যে পুত্র সন্তান নিহত হয়েছে তার বাবা ওই অধ্যাপক সাহেব হয়তো ওই রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী যারা এই হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত বলে উনি তার নিজের এই দলের লোকদেরকে বিচারে কাঠগড়ায় দাঁড় করাতে চান না বলেই এই জন্য এই কথা বলেছেন। এটা যা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় পদ্মা সেতু প্রকল্পে কর্মরত সহস্রাধিক বিদেশি নাগরিকের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নিয়েছে সরকার। এখানকার বিদেশিরা কোনো শঙ্কা না জানালেও প্রকল্প এলাকায় স্থায়ী ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রকল্প পরিচালক বলছেন, সেনাবাহিনী এ প্রকল্পের সঙ্গে জড়িত থাকায় নিরাপত্তার বিষয়টি দেখছে তারাও। এহসান জুয়েলের রিপোর্ট, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। পদ্মা সেতুর যে বিশাল কর্মযজ্ঞ, তাতে এদেশের পাশাপাশি কাজ করছেন বিশ্বের 10টি দেশের নাগরিক। মূল সেতু চীনের মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি, আর নদী শাসনের পরামর্শক প্রতিষ্ঠানের দায়িত্বে আছে দক্ষিণ কোরিয়ার সিনোহাইড্রো কোম্পানি। তাই এ দুটি দেশের নাগরিকরাই সবচেয়ে বেশি কাজ করছেন পদ্মা সেতুতে। এছাড়া যুক্তরাজ্য, নিউজিল্যান্ড, জার্মানি, থাইল্যান্ড, ভারত ও নেপালের সহ প্রায় 1000 বিদেশি নাগরিক কাজ করছেন এই প্রকল্পে। সম্প্রতি কয়েকটি দেশ যখন বাংলাদেশে তাদের নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, সেখানে শঙ্কাহীন এখানকার বিদেশি কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থা নিশ্ছিদ্র করতে প্রকল্পের ইয়ার্ড এলাকায় স্থাপন করা হয়েছে পুলিশ ক্যাম্প, বাড়ানো হয়েছে টহল। আমাদের 20 জন ফোর্স ওখানে সার্বক্ষণিক টহল বা মোবাইল পেট্রোলিং এর মাধ্যমে নিরাপত্তার জন্য কাজ করে যাচ্ছে এবং ক্যাম্প উদ্বোধনের পরে আমরা এটা ফাইনাল ফুল ফেজে তাদের পুরো এলাকাকে আমরা নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত করব। পদ্মা সেতু দুপ্রান্তে সার্ভিস এরিয়া এবং সংযোগ সড়কের দায়িত্ব বাংলাদেশ সেনাবাহিনীর, তাই এখানকার নিরাপত্তা নিয়েও কাজ করছে তারা। যেখানে তারা বসবাস করে সেখানে সিসি ক্যামেরা দিয়েছি, আমরা স্ট্রেংথেনিং করছি, আমাদের টহল বাড়িয়ে দিয়েছি। সেনাবাহিনী যে টহল দিচ্ছি, আমাদের পুলিশ একটা ক্যাম্প করা হয়েছে, তারা এজ এন্ড হোয়েন রিকোয়ার্ড যাচ্ছে, মানে এটা ডেফিনেটলি আমরা জোরদার করেছি। কিছুদিনের মধ্যে মূল পাইলিং এর কাজ শুরু হলে বিদেশি কর্মীর সংখ্যা আরো বাড়বে। দেশে যে কয়টি বড় প্রকল্পে বিদেশিরা কাজ করছেন, তার মধ্যে সবচেয়ে বেশি বিদেশি কাজ করছেন এই পদ্মা সেতুতে। বর্তমান পরিস্থিতিতে তাদের নিরাপত্তার বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এখানকার কর্মরত বিদেশিদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এবার প্রবাসের খবর। বাংলাদেশে একের পর এক ব্লগার হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের প্রখ্যাত সাহিত্যিক ঔপন্যাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। সময় সংবাদকে দেয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি বলেন, উগ্রবাদীরা এভাবে একের পর এক হত্যাকাণ্ড চালিয়ে মুক্ত চিন্তা ও মত প্রকাশের স্বাধীনতায় বাধা সৃষ্টি করছে। বাংলাদেশে আরেকজন
ব্লগার নিহত হয়েছে শুনে আমি মর্মাহত হলাম। কি বলবো, বাংলাদেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে আমি বুঝতে পারছি না। এই উগ্রবাদ যদি অব্যাহত থাকে তাহলে তো স্বাধীন চিন্তা মানুষেরা আস্তে আস্তে গুটিয়ে যাবেন, এবং স্বাধীন চিন্তা যদি বন্ধ হয়ে যায় তাহলে তার চেয়ে দুর্ভাগ্যজনক আর কিছুই নেই। আর মত প্রকাশের স্বাধীনতা তো সকলেরই আছে, আর যারা ব্লগাররা যারা এমন কিছু বলছেন না যেটা সাংঘাতিক একটা কিছু, তারা যা স্বাভাবিকভাবে মনে করছে মানবিকতা, তাকেই তারা যা বলা করছে, তাদের করে কে প্রমাণ করতে চাইছেন হত্যাকারীরা সেটা বুঝতে পারছি না। যাই তারা প্রমাণ করার চেষ্টা করুন না কেন, নিশ্চিতভাবেই ভুল প্রমাণিত আমাদের কখনোই সফল হবে না। এটা একটা ভয়ঙ্কর খবর, অত্যন্ত ভয়ঙ্কর, আমাদের পক্ষে অত্যন্ত অ্যালার্মিং। আমরা এই খবরে যথেষ্ট শঙ্কিত এবং অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। এরকম চলতে থাকলে আমাদের বাংলাদেশে যাওয়া বন্ধ হয়ে যাবে, কারণ আমরা এখন বাংলাদেশে যেতে আতঙ্কিত বোধ করবো। তাহলে যে এরা নিজস্ব নাগরিক শুধু মতামত প্রকাশ করছেন, মতামত প্রকাশের স্বাধীনতা হরণ করার চেষ্টা করা হচ্ছে, এর কোনো দুর্ভাগ্যজনক কাজ কি হতে পারে। ভারত, বাংলাদেশ, ভুটান ও নেপালের মধ্যে বহু প্রতীক্ষিত পণ্য পরিবহনের পরীক্ষামূলক যাত্রা শুরু হয়েছে রোববার থেকে। 4 দেশীয় মোটর ভেহিকেলস ও এগ্রিমেন্টের ড্রাফট প্রোটোকল চূড়ান্ত করতেই পশ্চিমবঙ্গের প্রধান প্রশাসনিক কার্যালয় নবান্ন থেকে এ যাত্রা শুরু হয়। এই চুক্তি সম্পন্ন হলে 4 দেশের মধ্যে নির্দিষ্ট রুটে নিরবিচ্ছিন্নভাবে পণ্য পরিবহন সম্ভব হবে। এর ফলে কলকাতা থেকে আগরতলা সহ ভারতের উত্তর পূর্ব প্রান্তে পণ্যবাহী ট্রাক যাতায়াতে যেমন সুবিধা হবে, তেমনি 4টি দেশই সড়ক পথে পণ্য পরিবহনের সুবিধা ভোগ করবে। এতে ইউরোপের দেশগুলোর মতো এই 4 দেশ অর্থনৈতিকভাবে যথেষ্ট লাভবান হবে বলে জানান সংশ্লিষ্টরা। ভারতের কেন্দ্রীয় পরিবহন সচিব বিজয় চিব্বর এবং পশ্চিমবঙ্গের পরিবহন সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় যৌথভাবে সবুজ পতাকা নেড়ে যাত্রার সূচনা করেন। এই কার্গো সেবা চালু হলে আমরা সার্বিক দিক নজরে রাখবো। পরীক্ষামূলক যাত্রার মাধ্যমে আমরা জানতে পারবো যে আরো কি কি করলে এই পরিবহন সেবা ত্রুটি মুক্ত করা যাবে। এর মধ্যে নিরাপত্তার বিষয়টিও থাকবে। বেনাপোলে দেখাচ্ছে প্রচুর গাড়ি ওখানে দাঁড়িয়ে থাকে, মাল দেখাচ্ছে দিনের পর দিন পড়ে থাকে। তাহলে যদি ডাইরেক্ট সুযোগটা পায়, এখন সমস্যা একটাই, উভয় পাশের কাস্টমসের যে ডিউটি, ইম্পোর্টের ডিউটি আছে, এই ডিউটি প্রসেসটা আগাম করে রাখতে হবে। যদি কাস্টম সেই গাড়িটা, ইন্ডিয়ান গাড়িটার বেনাপোলে গেল, বেনাপোলে কাস্টম প্রসেস খুব আর্লি করতে পারে, তাহলে দিনের সন্ধ্যের মধ্যে কি পরের দিন তার ফ্যাক্টরিতে চলে যায়। অন্যান্য দেশ যেগুলো চিটাগাংয়ে নামায়, চিটাগাং থেকে ফ্যাক্টরিতে চলে যায় খুব তাড়াতাড়ি। আমরা পিছিয়ে পড়ছি এই কারণে। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের 42 নেতাকর্মীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব প্রবাসী ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নেতাকর্মীরা। এর প্রতিবাদে রোববার রাজধানী রিয়াদের একটি হোটেলে সভা করেন দলের নেতাকর্মীরা। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আলী সরকারের সভাপতিত্বে আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু জাফর মোল্লা। আরও বক্তব্য দেন কবির হোসেন, হেলাল উদ্দিন ভুইয়া, রিয়াজউদ্দিন মামুন সহ অনেকে। সরকার মিথ্যে মামলায় তাদের গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় তারা গ্রেফতারকৃতদের অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান। বাংলাদেশের সঙ্গে তারিখ ও সময় ঠিক রেখে সৌদি আরবেও শুরু হয়েছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসসি পরীক্ষা। রোববার স্থানীয় সময় সকাল 7টায় সৌদি আরবের 2টি কেন্দ্রের বাংলা শাখায় একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্র দুটি হল বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ রিয়াদ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ জেদ্দা। এবছর রিয়াদ কেন্দ্র থেকে 147 জন ও জেদ্দা কেন্দ্র থেকে 217 জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। 2 কেন্দ্রে অনুপস্থিত ছিলেন 20 জন। প্রথম দিন জেদ্দা কেন্দ্র পরিদর্শন করেন সেখানকার বাংলাদেশ কনসুলেটের শিক্ষা বিষয়ক কনসাল রেজাই রাব্বি। অন্যদিকে রিয়াদ কেন্দ্র পরিদর্শন করেন দূতাবাসের শ্রম বিষয়ক কাউন্সিলর সারোয়ার আলম। হল পরিদর্শনের দায়িত্বে ছিলেন সোনালী ব্যাংকের এজিএম আব্দুল ওয়াহাব। এ সময় তারা সবাই সার্বিক বিষয় নিয়ে সন্তোষ প্রকাশ করেন। মানবতাবিরোধী অপরাধের মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী হাসান মোহাম্মদ মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি সোমবার। আবেদন দুটি শুনানির জন্য সুপ্রিম কোর্টের সোমবারের কার্যতালিকার 16 ও 17 নম্বরে রাখা হয়েছে। দুটি আবেদনই আলাদাভাবে শুনানির কথা রয়েছে। এর আগে 20 অক্টোবর শুনানির এ দিন ধার্য করেন সুপ্রিম কোর্টের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আর গত 14 অক্টোবর মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে খালাস চেয়ে সুপ্রিম কোর্টে রিভিউ আবেদন করেন এই 2 যুদ্ধ অপরাধী। মানবতাবিরোধী অপরাধে সাকা চৌধুরী এবং মুজাহিদকে ঠান্ডা মাথার খুনি হিসেবে উল্লেখ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন আপিল বিভাগ।
বাংলাদেশ রেলওয়ে টেন্ডার নিয়ে চট্টগ্রামের সিআরবিতে ছাত্রলীগের 2 গ্রুপের সংঘর্ষে অন্তত 3 জন গুলিবিদ্ধ হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার দুপুরে আধিপত্য বিস্তারের জন্য বাবর এবং লিমনের অনুসারীরা সিআরবি এলাকায় মুখোমুখি অবস্থান নেয়। এর মধ্যে লিমন গ্রুপের লোকজন বাবর গ্রুপের একজনকে মারধর করলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ ও র্যাব ঘটনাস্থলে পৌঁছে তাদের সরিয়ে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। স্থানীয়রা জানায়, গত 2 বছরে বেশ কয়েকবার সংঘর্ষে জড়িয়ে পড়ে এই দুটি গ্রুপ। আর এসব সংঘর্ষে প্রাণ হারায় এক শিশু সহ 2 জন। ধর্মান্ধ মহল দেশের ভেতরে নৈরাজ্য সৃষ্টি করতে লেখক ও প্রকাশকদের ওপর হামলা ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। অপরাধীদের আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সতর্ক হবার পরামর্শ আওয়ামী লীগের এ বর্ষিয়ান নেতার। রোববার বিকেলে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে জেল হত্যা দিবস এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। একটা ধর্মান্ধ মহল মানুষকে হত্যা করছে। কেউ যদি অপরাধ করে, কেউ যদি অন্যায় করে, ধর্ম নিয়ে কেউ কটাক্ষ যদি করে, নিশ্চয়ই তার স্বাভাবিক আদালতে বিচার হবে। তার মানে এই নয় আমি তাকে হত্যা করব। এই সমস্ত নৈরাজ্য সৃষ্টিকারী হত্যাকারীদের আমরা রুখে দাঁড়াবো ইনশাল্লাহ। অবশ্যই আমরা এদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করাবো। প্রশাসনকে অনুরোধ করব, আরো নিবিড় পর্যবেক্ষণ করুন, আরো কঠোর থাকুন, আরো বেশি এদের প্রতি লক্ষ্য রাখুন। মানুষকে ভয় দেখিয়ে আতঙ্ক সৃষ্টি করে এরা একটা অশুভ লক্ষ্য অর্জন করতে চায়। মুক্তমনের লেখক ও প্রকাশকদের ওপর হামলায় এই অঙ্গনের প্রতিটি মানুষ উদ্বিগ্ন। এই সন্ত্রাস প্রতিরোধে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা চলচ্চিত্র শিল্পের সঙ্গে জড়িতদের। রোববার বিকেলে রাজধানীর জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত জাতীয় চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের 2য় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় চলচ্চিত্রকার মোর্শেদুল ইসলাম উদ্বেগের কথা জানান। বক্তারা আরও বলেন, দেশের চলচ্চিত্র ও টেলিভিশনের প্রশিক্ষিত জনবলের প্রয়োজনেই এই ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এতে প্রশিক্ষিতরা আগামীতে চলচ্চিত্রের উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আশা করেন তারা। 2য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 2 দিনের নানামুখী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলেও জানান তিনি। তাদের পদমর্যাদার বিষয়টি আপনারা মুক্তমনের মানুষরা যেভাবে আক্রান্ত হচ্ছে একের পর এক, সেটি আমাদের চিন্তিত করে তুলছে। আমরা চলচ্চিত্রকাররাও এই ধরনের ঘটনার প্রতিবাদ জানাই এবং আমরা আশা করি সরকার এই ধরনের ঘটনার প্রতিরোধে খুব কঠোর ব্যবস্থা নেবে। আন্তর্জাতিক প্রসঙ্গ। তুরস্কের পার্লামেন্ট নির্বাচনে এককভাবে জয়ের পথে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি AKP। দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে সংবাদ মাধ্যম BBC জানিয়েছে, এ পর্যন্ত 80% ভোট গণনা হয়েছে। তার মধ্যে 50.8% ভোট পেয়েছে AK পার্টি। অন্যদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান পিপলস পার্টি CHP পেয়েছে 23.8% ভোট। এছাড়া পার্লামেন্টের আসন পেতে এবং সরকারের সঙ্গে জোট করতে কুর্দিপন্থী দল HDP ও ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি MHP দলকে অন্তত 10% ভোট অর্জন করতে হবে। দল দুটি সেই সীমা ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এর আগে গত 7 জুন অনুষ্ঠিত নির্বাচনে AK পার্টি জয় পেলেও সংখ্যাগরিষ্ঠতা হারায়। প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের কাঙ্ক্ষিত প্রেসিডেন্ট শাসিত রাষ্ট্র ব্যবস্থা চালু করতে AK পার্টির 276 আসন প্রয়োজন হলেও তারা পায় 258 আসন। তুরস্কের সংবিধান অনুযায়ী নির্বাচনের পর 45 দিনের মধ্যে সবচেয়ে বেশি আসন পাওয়া দল যদি সরকার গঠনে ব্যর্থ হয়, তবে ফের নির্বাচন আহ্বান করবেন প্রেসিডেন্ট। এরই অংশ হিসেবে গেল 21 আগস্ট নির্বাচনের ঘোষণা দেন এরদোয়ান। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খবর। জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের প্রথম 2টি ওয়ানডের জন্য মাশরাফিকে অধিনায়ক করে 14 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড BCB। নতুন মুখ হিসেবে ডাক পেয়েছেন কামরুল ইসলাম রাব্বি। আর বিশ্বকাপের পর টাইগার স্কোয়াডে ফিরেছেন পেসার আলামিন হোসেন। 18 সদস্যের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, শফিউল ইসলাম ও তাসকিন আহমেদ। ফলে টাইগারদের পেস আক্রমণে অভিজ্ঞ অধিনায়ক মাশরাফির সঙ্গে থাকছেন তরুণ সেন্সেশন মুস্তাফিজুর রহমান, আলামিন ও অভিষেকের অপেক্ষায় থাকা রাব্বি। দলের অন্য সদস্যরা হলেন তামিম ইকবাল, লিটন কুমার দাস, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, নাসির হোসেন, আরাফাত সানি ও জুবায়ের হোসেন লিখন। 7 নভেম্বর মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে।
প্রবাসের সময়ে এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। কোনো সান্ত্বনাতেই থামছে না দীপনের পরিবারের কান্না। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, শিগগিরই বের হবে হত্যা রহস্য। সন্দেহে তীর আনসারুল্লাহ বাংলা টিমের দিকে। আগুন সন্ত্রাস ও পেট্রোল বোমায় ব্যর্থ হয়ে বিএনপি জামায়াত এখন গুপ্ত হত্যা চালাচ্ছে, মন্তব্য প্রধানমন্ত্রীর। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে দীপনের বাসায় বিএনপি নেতারা বললেন, প্রকাশক ও ব্লগার হত্যার দায় এড়াতে পারে না সরকার। ব্লগারদের ওপর একের পর এক হামলায় হুমকিতে মুক্ত চিন্তার জগৎ, বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ধর্মের নামে এ ধরনের হত্যা অনইসলামিক, মন্তব্য ইসলামী নেতাদের। এবং মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের ও মুজাহিদের রিভিউ আবেদনের শুনানি সোমবার। দুটি আবেদনই শুনানি হবে আলাদাভাবে। এই ছিল প্রবাসের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।